দেখেন আমাদের সংবিধানের 29 ধারাতে যেটা বলা হচ্ছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। এখানে বলা হচ্ছে 29-1 বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। তার মানে কাউকে আপনি ডিফাই করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না, সবাইকে সুযোগ সুবিধা সমানভাবে দিতে হবে। এবং এটি আমাদের সংবিধানের আর্টিকেল 27-ও বলা হচ্ছে যে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। এবং এখানেও বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। কিন্তু আপনি সংবিধানের আমি দাড়ি কমা সেমিকোলন সকল বিষয়ে আমি দেখেছি, মুখস্থ করেছি, আমি কোথাও মুক্তিযোদ্ধাদের 30% কোটা, ইভেন 1% কোটা, ইভেন 0.001% কোটা প্রদান করতে হবে, এটি আমাদের সংবিধানের আমাদের প্রচলিত কোনো আইনে এটি বিদ্যমান নাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাকে বলেছেন, that subject matter is very critical and sensitive issues. যদিও আমাদের হাইকোর্ট তথা সরকার থেকে বারবার বিভ্রান্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে বা গ্রহণ করা হচ্ছে, এই কারণে আমি মনে করি যে আপনি যে টপিকটা এনেছেন, সাবজেক্ট ম্যাটারটা এনেছেন, এটি জাতির সামনে উন্মোচিত হওয়া উচিত বলে আমি মনে করি। সেটি হলো, দেখেন আমাদের 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যদিও আমাদের 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এবং পূর্ব পাকিস্তানের মুসলিম নেতাদের দূরদর্শিতার কারণে আমাদের ইস্ট বেঙ্গল পাকিস্তানের ভিতর ঢুকতে পেরেছিল। যদি ওই সময় পাকিস্তানের ভিতর যদি ইস্ট বেঙ্গল না ঢুকতো, তাহলে আমাদের হয়তো ভারতের 29টা বা 30টা রাজ্যের একটি রাজ্য হিসেবে থাকা লাগতো। সেখানে আমাদের সৌভাগ্য যে ওই সময় মোহাম্মদ আলী জিন্নাহ এবং আমাদের পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার যে সমস্ত মুসলিম নেতারা দূরদর্শিতার সিদ্ধান্ত নিয়েছিল, সেটি থেকে আমরা একটা মুক্তি পেয়েছি এবং ওই সময় পাকিস্তানের স্বাধীনতার মাধ্যমে আমরা এক ধরনের স্বাধীনতা পেয়ে গিয়েছি। কিন্তু 1947 থেকে 1971 সালে পাকিস্তানের যারা শাসক ছিলেন, তারা কিন্তু গণতন্ত্র দেয় নাই এবং মানুষের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার জনগণকে, বিশেষ করে পূর্ব পাকিস্তানের জনগণকে বঞ্চিত করেছিল। এবং এইটার বিনিময়ে 1971 সালে আমরা একটি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পাকিস্তান থেকে আলাদা হতে পেরেছি এবং একটা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছে। এই যে 1971 সালে 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময় এবং প্রায় 2 লক্ষ মা এবং বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এবং ওই সময় যারা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছে, শুধু রণাঙ্গনে না, যারা লিখিতভাবে ইন্টেলেকচুয়ালি যারা যুদ্ধ করেছে, তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি। এখন যেহেতু তাদের যেহেতু এই ধরনের বড় ধরনের একটা অবদান আছে, এটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে এবং যারা ওই সময় যুদ্ধ করেছে তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক সহ বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যদিও ওই সময় একটি বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, তারপরেও আমি ওইটি নিয়ে তেমন একটা ক্রিটিসাইজ বা সমালোচনা করছি না। সেটি হলো, যারা চাকরিরত ছিল, সরকারি চাকরিরত ছিল, তাদেরকে 2 বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছিল। এটি ওই সময়কার যিনি সরকার বা যিনি রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর রহমান, যে উনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, যদিও সিদ্ধান্তটা সঠিক ছিল না, তারপরেও এটি মন্দের ভালো ছিল। কারণ যে ব্যক্তি বা যে কর্মকর্তা আমার থেকে 2 বছর চাকরি, মানে 2 বছর আমার চাকরিতে জুনিয়র, এখন আমি কোনো কারণে যুদ্ধ করতে পারি নাই বা আমি হয়তো আটক ছিলাম, কিন্তু তাকে স্বাধীনতা যুদ্ধের পরে তাকে 2 বছরের সিনিয়রিটি দিয়ে আমার উপরে বসিয়ে দেওয়া হলো, যেটি আসলে কোনোভাবেই একটা সরকারি চাকরি যে নর্মস, এটিকেটস, এটিতে কভার করে না। তারপরেও আমি এটি নিয়ে বেশি একটা সমালোচনা করছি না। ওই সময় সরকার যেটা ভালো ভেবেছিলেন, ভালো বুঝেছিলেন, তারা এই কাজটি করেছে। এরপরে বাংলাদেশের ওই সময়কার সরকার যারা রণাঙ্গনে যুদ্ধ করেছিল তথা ইন্টেলেকচুয়ালি বা বিভিন্নভাবে যুদ্ধ করেছিল, মুক্তিযোদ্ধা হিসেবে যারা খেতাব প্রাপ্ত, তাদেরকে বলা হয়েছিল যে সরকারি চাকরিতে তাদেরকে 30% কোটা দেওয়া হবে। এবং এই 30% কোটা দেওয়ার পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় 1991 সালের পর থেকে যে নিয়োগগুলো হয়েছে, তখন দেখা যেত যে যারা 1991 সালে বিসিএস পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করেছে, তখন তাদের বয়স 30 অতিক্রান্ত হয়ে গেছে। ওই ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের আর পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে
তখন এই কোটাগুলো খালি রাখা হতো এবং যারা মেধাবী ছিল মেধাবীদের মাধ্যমে এই কোটাগুলো বিতরণ করা হতো। 96 সালে আওয়ামী লীগ পাওয়ারে আসার পরে তখন ওনারা বললেন যে তাদের ছেলে মেয়ে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েদেরকে এই কোটা বিতরণ করা হবে এবং এই কোটার মাধ্যমে অনেক অযোগ্য লোক পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং এরপরে 2001 থেকে 6 সাল পর্যন্ত যখন কোটা পূরণ হতো না তখন এটা ওই যে বিএনপি যারা মেধাবী ছিল তাদেরকে নিয়োগ দিতেন। এরপরে আওয়ামী লীগ আবার 2008 সালে বা 2009 সালে পাওয়ারে আসার পরে উনি আরো আরেক ধাপ নিচে নেমে গেলেন, বললেন যে মুক্তির যোদ্ধাদের নাতি নাতনিদেরকেও এই সুযোগ সুবিধা দেওয়া হবে। তখন স্টুডেন্টের পক্ষ থেকে জোরালো আন্দোলন করা হলো যে 100টা সরকারি চাকরির ভিতর যদি 30 জন নাতি নাতনিদেরকে যদি দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা তো লতায় পাতায় অনেক বেশি হয়ে যায়। এই ক্ষেত্রে 2018 সালের একটি আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইমিডিয়েট ইলেকশনের আগে 2018 সালে ইলেকশনের আগে সরকার বাধ্য হয়েছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে। তবে সরকার বলেছিল যে 9 থেকে 13 নম্বর গ্রেড পর্যন্ত, নবম হচ্ছে প্রথম শ্রেণী, দশম, একাদশ, 12 এবং ত্রয়োদশ, এই 4টি গ্রেড হলো দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। তখন তারা বলেছিল যে 14 থেকে 20 পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে নিয়োগ এই মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটার আইনগত ভিত্তি কি? সাইফুল সাগর, এটি আমি মনে করি যে 1971 সালে ওই সময় সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটা নিয়ে আমি এখন আর ডিবেট করছি না। তাদেরকে 2 বছর সিনিয়রিটি দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমার কোনো ডিবেট নেই, আমার কোনো বিতর্ক নেই। কিন্তু এখন এই যে 2018 সালে সরকার যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা সঠিক ছিল। এবং এই যে মুক্তিযোদ্ধাদের যে কোটা 30% দেওয়া হচ্ছে, 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কাজটি করেছিলেন এটাও কিন্তু সংবিধানের স্পিরিটের সাথে যায় না এবং এটা সংবিধানের ভায়োলেশন। এবং এখন যে হাইকোর্ট যে আদেশটি দিয়েছেন, এখন হাইকোর্ট কোন গ্রাউন্ডে আদেশটা দিয়েছেন সেটির ডিটেলস জাজমেন্ট আমার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় নাই, কারণ জাজমেন্টটা আসে আরো পরে। তবে পত্রিকায় যে ভাষ্য দেখেছি সেখানে পত্রিকাতে বলা হচ্ছে যে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে বা যিনি রিটকারী উকিল ওনার অ্যাডভোকেট উনি বলেছেন যে এটা মুক্তিযোদ্ধাদের নাকি অবমাননা করা হচ্ছে, হেয় করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। সাইফুল সাগর, প্রত্যেকটা মানুষ কিন্তু আইন দ্বারা নিয়ন্ত্রিত। ইভেন প্রধানমন্ত্রীকেও সংবিধান মানতে হবে, আইন মানতে হবে। ইভেন হাইকোর্টের বিচারক ইনক্লুডিং চিফ জাস্টিসকে তাকে আইন মানতে হবে। ইভেন রাষ্ট্রপতিকেও আইন মানতে হবে। শুধুমাত্র আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 51 অনুসারে মহামান্য রাষ্ট্রপতিকে শুধুমাত্র ক্ষমতা দেওয়া আছে যে উনি যতক্ষণ পর্যন্ত তার চেয়ারে অধিষ্ঠিত থাকে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে সিভিল বা ক্রিমিনাল মামলা রুজু করা যায় না। কিন্তু এটার অর্থ এই নয় যে উনি ইমিউন। উনি যখন রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হবেন অথবা ওনার পদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন ওনার এই অপরাধের জন্য সাধারণ অপরাধীর মতো তারও ইনভেস্টিগেশন হবে, ট্রায়াল হবে এবং তারও জুডিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এটির অর্থ হচ্ছে যে কেউ আইনের ঊর্ধ্বে না, আইন দ্বারা নিয়ন্ত্রিত। সাইফুল সাগর, আমাদের সংবিধানের 29 ধারাতে কি বলা হচ্ছে আমি একটু আপনার মাধ্যমে আমার বিজ্ঞ যে 3 জন প্যানেল আছে ওনাদেরকে আমি বলতে চাচ্ছি, প্লাস জনগণকে আমি বলতে চাচ্ছি। দেখেন আমাদের সংবিধানের 29 ধারাতে যেটা বলা হচ্ছে সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। এখানে বলা হচ্ছে 29-1 বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। তার মানে কাউকে আপনি ডিফাই করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না, সবাইকে সুযোগ সুবিধা সমানভাবে দিতে হবে। এবং এটি আমাদের সংবিধানের আর্টিকেল 27-ও বলা আছে যে অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। এবং এখানেও বলা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে। 2 বলছে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না। এই সেকশনের 3 ধারায় সাইফুল সাগর আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং বিজ্ঞ আলোচকদের দৃষ্টি আকর্ষণ করছি। এই ধারার 29-3 যেটা বলা হচ্ছে এই অনুচ্ছেদের কোনো কিছুই নাগরিকের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন সেই উদ্দেশ্যে তাহার অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করা হতে খ কোনো ধর্মীয় বা উপসম্প্রদায় ভুক্ত প্রতিষ্ঠানে
উক্ত ধর্মাবলম্বী বা উপসম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের জন্য নিয়োগ সংরক্ষণের বিধান সম্বলিত যে কোনো আইন কার্যকর করা হতে গ যে শ্রেণীর কর্মের বিশেষ প্রকৃতির জন্য তাহা নারী বা পুরুষের পক্ষে অনুপযোগী বিবেচিত হয়, সেই ক্ষেত্রে যে কোনো শ্রেণীর নিয়োগ বা পদ যথাক্রমে পুরুষ বা নারীর জন্য সংরক্ষণ করা হতে রাষ্ট্রকে নিবৃত্ত করা যাবে না। এটির অর্থ হচ্ছে, আমি একটু আপনাকে সহজভাবে বলি, সেটি হলো আমাদের যদি কোনো অনগ্রসর জাতি থাকে বা গোষ্ঠী থাকে, যেমন উপজাতির ক্ষেত্রে যদি সরকার কোনো কোটা প্রবর্তন করে তাহলে এটি সংবিধানের 29 ধারায় বলা হচ্ছে করতে পারবে, সরকার বা রাষ্ট্র এটা করতে পারবে। কোন ধর্মীয় বা উপসম্প্রদায়ভুক্ত প্রতিষ্ঠানে যেখানে আমাদেরকে আলেম নিয়োগ করা হবে বা ইসলাম শিক্ষায় শিক্ষিত হতে হবে, সেখানে যদি সরকার যদি বলে ওই প্রতিষ্ঠানে কাউকে নিয়োগ দিতে হলে তাকে ইসলাম ধর্মে শিক্ষিত হতে হবে, অথবা গির্জাতে নিয়োগ দিতে গেলে তাকে খ্রিস্টান ধর্মে শিক্ষিত হতে হবে, অথবা হিন্দু যে মন্দিরে নিয়োগ দিতে হলে তাকে হিন্দু ধর্মে দীক্ষিত হতে হবে, সেটা ক্ষেত্রে সরকার একটা কোটা অথবা বিশেষ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে পারবে। এটা এই আইনেই বলা আছে। আরেকটি বলা হচ্ছে যে কোন জবের ক্ষেত্রে নারী যদি অনুপযোগী হয়, মানে বিশেষভাবে উপযোগী না, অথবা কোন বিশেষ জবের ক্ষেত্রে কোন পুরুষ উপযোগী নয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু সরকার বিশেষভাবে নির্দেশনা বা কন্ডিশন প্রদান করতে পারবে। এই ক্ষেত্রে রাষ্ট্র বা সরকারকে নিবৃত্ত করা হয় না। কিন্তু আপনি সংবিধানের, আমি দাড়ি কমা সেমিকোলন সকল বিষয়ে আমি দেখেছি, মুখস্থ করেছি, আমি কোথাও মুক্তিযোদ্ধাদের 30% কোটা, ইভেন 1% কোটা, ইভেন 0.001% কোটা প্রদান করতে হবে, এটি আমাদের সংবিধানের, আমাদের প্রচলিত কোনো আইনে এটি বিদ্যমান নাই। এটি বলার উদ্দেশ্যটা হলো যে তাহলে মহামান্য আদালত, দুইজন বিজ্ঞ বিচারক যে এই জাজমেন্টটা দিলেন, তাহলে কি উনি কি সংবিধান কি মানবেন না? উনি মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে। সরকার 2018 সালে যে সঠিক সিদ্ধান্তটা নিলেন সেটা উনি বললেন যে এটা অবৈধ ঘোষণা করা হলো। বা এর আগে তো 30% কোটা ছিল, ওটা কিসের ভিত্তিতে ছিল তাহলে? সেটাই তো বন্ধ রদ করা হয়েছিল 2018 সালে, এখন যেটা আবারও পুনর্বহালের চিন্তা করছে বা রায় দিয়েছে। এটি যে 2018 সাল পর্যন্ত ছিল, এটিও কিন্তু অসাংবিধানিক ভাবেই ছিল। আমি মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করছি না, সাইফুল সাগর, আমি হেয় করছি না। আপনি তাদেরকে দরকার হলে প্রত্যেককে 1 কোটি করে টাকা দিয়ে দেন, আপনি দরকার হলে তাকে 50 লক্ষ টাকা দিয়ে দেন, আপনি দরকার হলে তাকে পূর্বাঞ্চলের যতগুলো প্লট আছে প্রত্যেকে দিয়ে দেন, আপনি দরকার হলে তাকে বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, আপনার যে সমস্ত রাষ্ট্রীয় পদবি আছে, রাষ্ট্রীয় উপাধি আছে, আপনি তাকে নিয়ে সম্মানিত করেন। আপনি দরকার হলে প্রতি 26শে মার্চ, 16ই ডিসেম্বর তাদেরকে রাষ্ট্রীয় পদকে আপনি ভূষিত করেন, সম্মানিত করেন, এতে আমাদের 18 কোটি জনগণের কোনো আপত্তি নাই। কিন্তু আপনাকে যেখানে সংবিধান এই অধিকার দেয় নাই, 1971 সালের সরকার এটিও অসাংবিধানিক কাজ করেছিলেন। তারপরেও মন্দের ভালো যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা 2018 সালে ওনার ভুল বুঝতে পেরে, যে ওনার বাবা যে ভুল করেছিলেন এবং পরবর্তীতে প্রত্যেকটা সরকার এটা কন্টিনিউ করেছেন, তারপরেও মাঝখানে যে বিএনপি 2বার পাওয়ারে ছিলেন, বিএনপি কিন্তু এই কোটায় 30% যখন লোক পাওয়া যেত না, আসলে তো যোগ্য লোক পাওয়া যেত না, তখন এই কোটাগুলোকে মেধাবী কোটায় বন্টন করা হতো। কিন্তু এখন আওয়ামী লীগ এই কাজগুলো করেছে মূলত তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়োগ দেওয়ার জন্য এই মুক্তিযোদ্ধা কোটাকে ব্যবহার করা হচ্ছে, যেটা সংবিধানের স্পিরিটের সাথে যায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছে, অ্যাডভোকেট মামুন মাহবুব, ওনার কাছে আমি প্রশ্ন রাখতে চাচ্ছি যে আমাদের যখন কোনো বিচারক বা কোনো আইনজ্ঞ যখন কোনো আইন ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তখন আইন ব্যাখ্যার ক্ষেত্রে সাইফুল সাগর অনেকগুলো প্রিন্সিপাল আছে, তার ভিতরে একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপালটা হচ্ছে জাজদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে জাজ ক্যান নট মেক এনি ল, জাজ ক্যান নট ইন্টারপ্রেট এনি অফ দ্য ল অফ হিজ ওন ওয়ে, হি হ্যাজ টু ইন্টারপ্রেট দ্য ল কিপিং ইন মাইন্ড দ্য ইন্টেনশন অফ দ্য পার্লামেন্ট ওয়েন অ্যাক্ট ওয়াজ পাসড। তার মানে আমার 1972 সালে সংবিধানটা যখন অনুমোদন হয়েছে পার্লামেন্টে, তখন সংবিধানের যে স্পিরিট ছিল সেখানে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে কোটা দিতে হবে, এই আমার সংবিধানের স্পিরিটে কিন্তু 72 সালের সংবিধানে কিন্তু বলা ছিল না। এবং অদ্যবধি যে আমাদের যে 15টা সংশোধনী হয়েছে, কোন সংশোধনীতে আমাদের মুক্তিযোদ্ধাদের যে বিশেষভাবে কোটা প্রবর্তন করতে হবে এটি কিন্তু বলা হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাইকোর্টের 2জন বিজ্ঞ বিচারক, আমি মনে করি যে আদেশটি দিয়েছে, এই আদেশটি আইনসম্মত হয় নাই, সঠিকভাবে হয় নাই, এবং এটা সংবিধান বিরোধী এবং সংবিধানের স্পিরিটের সাথে যায় না। এখন আপনি যে প্রশ্নটি করলেন,
যে এটি আসলে কেন করা হয়েছে। কিন্তু সংবিধানের স্পিরিটের কথা যে বললেন, সংবিধানের স্পিরিট তো আপনার মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের সম্মান, এগুলি তো স্পিরিটের সাথে যায় ন্যাচারালি। আমি জানি না, আমি পার্টিকুলারলি জানি না যে কোনো আইন আছে কি না, বা কোন কনস্টিটিউশনাল ভাবে নির্দেশনা আছে কি না। যেহেতু আপনি বলছেন নাই, ওখানে স্পিরিটের কথা বলা আছে, সেই স্পিরিটের প্রেক্ষিতে কি এই ধরনের কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ আদালত নিতে পারে কিনা? আমি তো সাইফুল সাগর, আপনার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। আপনি মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করেন, আপনি দরকার হলে তাদেরকে একটা করে প্লট দেন, আপনি গাড়ি দেন, আপনি তাদেরকে বিভিন্ন বিভিন্ন রাষ্ট্রীয় পদকে আপনি তাদেরকে ভূষিত করেন, আমাদের তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনার যেখানে সংবিধানে আপনাকে বলা নাই কোটার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এটা রাজনৈতিক ভাবে ব্যবহার করছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এখন এই মুহূর্তে এই বিষয়গুলোকে আবারও সামনে আনা এবং এর আগে সুবিধা দেওয়া এবং সুবিধাকে তুলে নেওয়া, আবারও সুবিধা দেওয়া, এর পেছনে আপনি রাজনীতিটাকে গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে বলে মনে করছেন? আমি যেটা মনে করি, সরকার আদালতকে ব্যবহার করছে, কারণ সরকার এখন বেনজির এবং আজিজ এবং আনার ইস্যুটা তো অনেকদিন হয়ে গেল। মানুষকে এখন একটু, মানুষ ক্লান্ত হয়ে গেছে, মানুষকে এখন একটু সুখ দিতে যাচ্ছে যে তোমরা তো এই বিষয়টা নিয়ে অনেক দেখলে, অনেক আলোচনা করলে, এখন তোমাদেরকে নতুন একটা বিষয় আমরা প্রযোজনা করব। এখন দেখেন, এইটার জাজমেন্ট হওয়ার সাথে সাথে দুই পক্ষকে রাস্তায় নেমে গিয়েছে। এক পক্ষ বলছে আমরা হাইকোর্টের আদেশ মানি না, আরেক পক্ষ বলেছে যে হাইকোর্ট মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছে এবং এটি থাকতে হবে। এটি যেমনটি করেছিলেন, বুয়েটের রাজনীতি চলবে কি চলবে না, সেখানে বুয়েটের 99% স্টুডেন্ট কিন্তু তারা পরীক্ষা দিতে আসে না এবং তারা বলেছে আমরা হাইকোর্টের আদেশ মানি না। তাহলে কি আমাদের কি আদালত কি জনগণের পালস কি বুঝতে পারে না? যেখানে 99% হাইকোর্টের আদেশ মানে না, সেই ক্ষেত্রে হাইকোর্টেরও বা উচ্চ আদালতেরও এমন কোনো আদেশ বা এমন কোনো জাজমেন্ট দেওয়া উচিত না যেটা নিয়ে বিতর্ক তৈরি হবে এবং যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে। এবং এটি তো কোনো সংবিধানে, উনি যেটা বললেন যে মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করা হচ্ছে, আমিও সাইফুল সাগর অসম্মান করতে চাই না, আমি ওনাদেরকে যথেষ্টভাবে সম্মানিত করতে চাই। তাহলে আপনি ছাত্রদের যে দাবি, মানুষের যে, উনি যুদ্ধ করেছিলেন যে ব্যক্তি, উনি হয়তো এখন জীবিত নাই, তাহলে তার নাতি নাতনির প্রতি আপনি 100টা চাকরির ভিতর 30টা চাকরি তাদেরকে আপনি বন্টন করবেন, এটি আসলে কোনোভাবে আমাদের যে সংবিধান, আমাদের যে গণতন্ত্র। এবং যতটুকু শুনেছি যে এই রায়ের মধ্যে যেটি ফোকাস করা হয়েছে বা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের পরিবার এবং তাদের সন্তান সন্ততিদেরকে এই 30% যে কোটা, এটির সুবিধা দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু আপনি যে কনস্টিটিউশনের কথা, সংবিধানের কথা বলেন, সংবিধানে কিন্তু যাদের কথা বলা হয়েছে বিশেষ করে তাদের ব্যাপারে এই রায়ে কোনো কিছু ইঙ্গিত করা হয়নি। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%, অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য 10%, নারীদের জন্য 10%, প্রতিবন্ধীদের জন্য 1%। এই বিষয়গুলি কিন্তু এই রায়ে এখন পর্যন্ত, যত পূর্ণাঙ্গ রায় বের হয়নি, যদিও সেটাকে আমি পাশে রেখেই বলছি, এখন পর্যন্ত যে রায়, যে ইঙ্গিত বলা আদালত থেকে যেটা বলা হয়েছে, সেখানে তাদের কথা উল্লেখ করা হয়নি, শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধাদের কথা বলা হয়েছে। তার মানে সংবিধানে যে যাদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, তাদের বিষয়টা এখনো পর্যন্ত 2018 সালের যে বাতিল করা ওই জায়গাতে রয়ে গেছে। যাদেরকে সংবিধানে বেশি সুবিধা দেওয়ার কথা ছিল, তাদেরকে আমরা এখন পর্যন্ত বঞ্চিত দেখতে পাচ্ছি। আমরা পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পর বাকিটা হয়তো জানতে পারবো, কিন্তু আপাতত আপনি মনে করছেন যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদেরকে এই সুবিধা দেওয়ার ক্ষেত্রে আপনি সাংবিধানিক নির্দেশনা বা সাংবিধানিক কোন ধরনের স্পিরিটকে আপনি কাজে লাগাচ্ছে বলে দেখতে পাচ্ছেন, বরং এর পেছনে রাজনৈতিক কারণ আছে বলে মনে করছেন।